এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস এরকম। এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে, যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনও কেউ অনেকে জানেন না, তার একটা নাম আছে। তারা সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ, ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি, নিয়ে তারা চলে যায়। এদিকে এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ভিকটিম মূল যে হত্যা সংঘটিত, উনি আবার বাসায় চলে আসে। এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন, যেহেতু তিনজন ছিল, ওই তিনজনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। 15 তারিখে এবং আরেকটি বিষয় আপনারা জানা রাখা উচিত, যাতে এইভাবে যে তারা যে ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে, এই দুইজনকে তারা ঠিকঠাক করবে। এর মধ্যে একজন জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে, এই অপরাধের সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ উনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বেশি কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে, ওখানে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে। এসে তারা যে এটা আপনাদের বললে এটা আসলে বলাও, এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয়, যে তাকে তারা তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে, সারা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে। এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে, ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে, উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে।
এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ, এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম কোন সময় ওই দেশে যাবে। এবং আমরা শুধু তা না, এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখ তো একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে, এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে। অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে, এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে, এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে, মানে 18 তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে, এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলি যখন আমরা পেলাম, আমার তখনই সন্দেহ হচ্ছিল যে এরা আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া, এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে, সে কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে বেনাপুলের দিকে, কোনো সময় তারা মোবাইলটাকে পাঠিয়ে দিয়েছে মুজাফফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে থেকে ওই মানে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাপুলের কাছে, তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশের তার যে এপিএস, তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মানে টেলিফোনটা করেছে। টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধী ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে, তারাও যেন ইন্ডিয়ান পুলিশ যেন তাদের নজর যেন বাংলাদেশে না আসে। সব কিছু মিলিয়ে তারা এই কাজটা করেছে, এবং আমি মনে করি